চোখে ইশারা দাও। দেখছো লাইফে মানে বহু ড্রাগন খাইছে, তো জীবনে এই প্রথম এত মজার ড্রাগন খাইতেছে। কিন্তু এই দুইজনে এই অবেলায় এসে আম পেয়ে গেল। হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি ব্লগে। আমার পিছনে দেখছেন যে টিবাত থেকে আজকে আমাদের একটি ব্লগ শুরু হবে। আর আজকে আমরা যাব চর মাঝার দেয়ার, চর খানপুর, মিডিল চর নামে রাজশাহীর বেশ কিছু চরে, যে চরগুলো অনেকেই নাম শুনেছেন, কিন্তু এমন অনেক ঘটনায় চরের আছে বা অনেক গল্প আছে যেগুলো কিন্তু সাধারণ মানুষ জানে না। আমরা চেষ্টা করি সবসময় একটু ব্যতিক্রম ধর্মী কাজ করার, কারণ রেগুলার যেই বিষয়গুলো নিয়ে মানুষ সাধারণত ব্লগ করে, আমাদের ইচ্ছা বা আমাদের উদ্দেশ্য যে সবসময় একটু আলাদা গল্প নিয়ে ব্লগ করার। সেই গল্পের ধারাবাহিকতায় আজকে আবারও আমি চলে এসেছি এক্সপ্লোর উইথ বি ফাইনের সাথে। এখন যাত্রা শুরু করব আমরা টিবাত থেকে সেই চরের উদ্দেশ্যে। তাহলে আর দেরি নয়, চলুন যাওয়া যাক। প্রচুর বাতাস হচ্ছে। আসলে এই জায়গাটা এত সুন্দর যে এখানে যে কেউ আসলে তার মন এমনিতেই ভালো হয়ে যাবে। আর এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে। আস্তে আস্তে আমরা রওনা দিচ্ছি। এখন সামনে নৌকাতে উঠবো। ওয়েদারটা জোস আজকের, বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, সব কিছুই পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে আমরা রওনা দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন বিখ্যাত ব্লগার, আপনারা একটু হাই হ্যালো দিয়ে দেন। এটা সে হচ্ছে রাজশাহীর সেরা ব্লগার এবং সেরা ট্যুর হোস্ট, গাইড। আসলে তাকে না জানায় যদি কেউ রাজশাহী আসেন, সে আসলে রাজশাহী কি জানি, রাজশাহী আসলে ওটা সে হবে পাই না, দেয় নাই। এটা আমরা ধারণা করেছি। আমার নামে এরকম অনেক আপনারা শুনবেন, সবগুলো বিশ্বাস করার তেমন দরকার নেই, কারণ অনেক সময় মানুষ বিভ্রান্ত হতে পারে এসব কথা শুনে। তাই আমরা এখন আস্তে আস্তে নৌকাতে উঠে যাই। এই যে কাঙ্ক্ষিত নৌকাতে চলে আসলাম। এই হচ্ছে আমাদের পাইলট ভাই, একটু হাই বলুন। পাইলট ভাই হাই বলে দিয়েছে। আমরা চলে যাব সরাসরি চরে। এই ছেলে, এই বাবু হাই দাও। ফাইনালি আমরা যাত্রা শুরু করলাম নৌকাতে। দেখতে পাচ্ছেন যে পানির যে ঢেউ, প্রচুর পানি বেড়েছে। আর হালকা হালকা কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আগে যদি হয়ে যায় তাহলে আমরা একটু মুসিবতে পড়বো। আল্লাহ ভরসা, দেখা যাক। পিছনে কিন্তু গোটা কালো হয়ে আছে। আর এর মধ্যে আমাদের যাত্রা শুরু হলো এই নৌকা পথে। দেখছেন পানির যে উত্তাল ঢেউ, পানি কিন্তু প্রচুর পরিমাণে বেড়েছে। বিগত কয়েকদিনের মধ্যে পানি কিন্তু আজকে সর্বোচ্চ বেড়েছে এই পদ্মা নদীতে। উত্তাল পাত্তাল ঢেউ চলছে, দেখা যাচ্ছে। আর আমাদের এই মাঝি ভাইয়েরা বৃষ্টি শুরু হয়ে গেল, প্রবল বৃষ্টি, ঝুম বৃষ্টি শুরু হয়েছে। ফাইনালি বৃষ্টি শেষ, আর আমরাও এই আস্তে আস্তে জেগেছি। এখন আমরা এই চরে নামবো। এখান থেকে আমাদের যাত্রা শুরু। রওনা দিলাম চরে। দেখতে পাচ্ছেন যে পিছনে বিস্তীর্ণ চর, আর সামনে এখন আমরা আস্তে আস্তে রওনা দিচ্ছি, যাচ্ছি চরে। এই যে রাস্তা, একটু সবুজ রাস্তা, এক কথায় বলা যায় যে অসাধারণ একটা ফিল। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হলে তো সবুজ এমনি আরো বেশি সবুজ লাগে। এখন পাটের সিজন চলছে, আর এই যে পাটের ক্ষেত, এই পাট ক্ষেতের পাশ দিয়ে আমাদের গাড়ি কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলছে। হ্যাঁ, ওর জন্য যাচ্ছে একদম মিডিল চরে। এটাকে আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে যে ভিডিওতে বললাম মিডিল চর, এটাই সেই মিডিল চর।
আর এই মিডিল চরে কিন্তু প্রচুর পরিমাণ বাবলা গাছ আছে, অনেকে এটাকে বাবলা বনও বলে। আর এখানে পাইথেনিয়াম বা এক কথায় এটাকে বুনে বুনে মানে বুন ধনে বলে, এই গাছগুলো প্রচুর পরিমাণে হচ্ছে। এই মানে বলা যায় যে এগুলোরই একটা গ্রাম। এর মাঝ দিয়ে আমরা আস্তে আস্তে কিন্তু যাচ্ছি। বিস্তীর্ণ চর, আর এই চরের মাঝখান দিয়ে আমরা কিন্তু যাচ্ছি চর খানপুর। আস্তে আস্তে যাচ্ছি, আর ডান পাশে দেখুন যে ছোট্ট একটা লেকের মতো পানি। আর এই পানিটা কিন্তু লম্বা, আমাদের যে চরে যাওয়ার যে পথ, সেই পথের ডান পাশেই এই লম্বা একটা লেকের মতো। দেখে মনে হয় যে কাশ্মীরের ডাল লেক, যদিও লোকালি এনারা কিন্তু এনাকে কাশ্মীরের ডাল লেকই বলে। আর এই ডাল লেকটা খুব টার্নিংয়ের মতন, মানে একটা সুন্দর টার্নিং নিয়ে কিন্তু ঘোরার জায়গা আছে। দেখুন এই যে সম্পূর্ণ দেখা যাচ্ছে, খুব সুন্দর। আসলে এত সুন্দর এই চরের মধ্যে যে আছে, মনে হবে যে প্রাকৃতিক একটা সুইমিং পুলের মতন। আর সেই সুইমিং পুলের পাশ দিয়ে আস্তে আস্তে আমরা কিন্তু যাচ্ছি আমাদের লক্ষ্যে। আস্তে আস্তে দেখা যাচ্ছে দূরের ওই যে চর খানপুর। আসলে অনেকক্ষণ, প্রায় বলা যায় যে আস্তে আস্তে বাইক চালানোর জন্য আমরা জায়গাগুলো বেশ কিছু জায়গায় থেমেছি জাস্ট লোকেশনগুলো দেখার জন্য। চর খানপুরে একটু সময় নিয়ে আমরা আস্তে আস্তে আসলাম। অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি চর খানপুরের অংশটা। ফাইনালি আমরা চলে এসেছি চর খানপুরের প্রবেশ পথে, অর্থাৎ যেখান দিয়ে চর খানপুরে যাওয়া যায়। যদিও মাটির রাস্তা, আর বৃষ্টি কিছুক্ষণ আগে হওয়ার ফলে কিন্তু কাদাও হয়ে গেছে। আমরা কিন্তু আস্তে আস্তে ভালোই রোদ পেয়েছি, কিন্তু এখানে কিন্তু এক পশলা বৃষ্টিতেই কাদা হয়ে গেছে। আর সেই কাদা পার করে আস্তে আস্তে আমরা কিন্তু এখানকার রাস্তা, অর্থাৎ এই পদ্মা সেতু, অর্থাৎ লোকালি এনারা কিন্তু এটাকে পদ্মা সেতুই বলে, সেই পদ্মা সেতু পার হয়ে আমরা যাচ্ছি। একটা আলাদা অ্যাডভেঞ্চার মনে হচ্ছে যে ভেঙে যাবে। যদিও আমরা অভয় তাদের কাছ থেকে পেয়েছি, তারা কিন্তু বললো যে না, এটা তাদের রেগুলার যাতায়াতের পথ, এভাবে তারা যাতায়াত করে, কোনো সমস্যা হয় না। অসাধারণ একটা ফিলিংস, এই প্রথম এরকম একটা পদ্মা সেতু দিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন পিছনেও কিন্তু সেই কাঠের পাটাতন, আর দুই পাশে বাঁশ দিয়ে ঘেরা। সুন্দর করে আমরা লক্ষ্যে পৌঁছে গেলাম গ্রামের প্রবেশ পথে। একদম গ্রামীণ শান্ত পরিবেশ। আমরা চলে আসলাম চর খানপুরে। এখানে একটু উঁচু জায়গা, কিছুক্ষণ হাঁটার পর যদি আমরা আপনাদেরকে ভিউটা দেখাই, তাহলে মার্শাল্লাহ বুঝতে পারবেন যে কত সুন্দর। এই যে এই সেই চর খানপুরের অবস্থা। আর এই দূরে চলে গেছে পানি, এটা কিন্তু আস্তে আস্তে আরো বাড়বে। সুন্দর একটা পরিবেশ। আর যত দূরে যাবে দেখেন যে চর পার হয়ে ওই যে দূরে রাজশাহী দেখা যাচ্ছে। আমরা এই মুহূর্তে আছি চর খানপুরে। আমাদের সাথে আছে বিখ্যাত ব্লগার লাবিব ভাই। আমরা তার গাইড হিসেবে, মানে তার রক্ষণাবেক্ষণ করার জন্য এসেছি। আসলে উনি দেশ বিদেশ সব ঘুরে, বিদেশও ঘুরে ফেলেছে, ও সবাইকে বলে না, কিছু গোপন করেছিল। আপনারা সবাই দেখতে পাবেন আস্তে আস্তে। আর এই যে এখানে আছে আমাদের পাইলট, বয়স ছোট হলেও মোটামুটি বড় বড় জাহাজ চালায়। আর 4 বছর ধরে ভালো পাইলট চালায়, মোটামুটি 10 বছরের অভিজ্ঞতা, বাইরে অনেক জাহাজ চালিয়েছে, এখন দেশের প্রতি ভালোবাসার জন্য দেশে এসে কিছু কাজ করছে। সাথে আছে আমাদের নূর ভাই, যে একমাত্র আমাদের এই টোটাল অপরাধ জগতের মধ্যে ভালো লোক বলে দাবি করা যাচ্ছে। ওই যে ভাইয়ের বাসায় চলে আসছে আজিজুল ভাইয়ের বাসায়। আসলে এই সেই আজিজুল ভাই, যে মোটামুটি এখন চর খানপুরকে আলাদাভাবে পরিচিতি করে দিয়েছে।
তো ভাই আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো ভাই। ঘুরতে ঘুরতে তো চলে আসলাম। এই তো ভালোই। একবারই মাটির মানুষ, মানে আমরা সাধারণত মাটির বাড়ি শুনেছি, মাটির মানুষ খুব এখন দেখা যায় না, এরকম একটা সাদা সিধা মানুষ, মানে বলা যায় যে আপনারা যে কোনো মুহূর্তে ভাইয়ের সাথে কোনো মানে বলা লাগবে না, ভাই যতদিন আল্লাহর রহমতে আছে সরাসরি চলে আসবেন, তাই কি? ওইটাই ভাই। এইরকম মানে এই আতিথেয়তার জন্য আমরা বারবার আসি, এর আগেও এসেছি, এবং আজকে ভাই যেহেতু এসেছি, ভাই আমাদেরকে কিছু ঘুরেও দেখাবে। তো কিছুক্ষণ ভাইয়ের সাথে এখন আমরা একটু সময় দিব, আড্ডাও দিব। আর আমরা ওখান থেকে উঠে মানে মেট্রো চড়বো, বুঝতে যাই তখন উঠে উঠে ক্যামেরা বন্ধ করে না ভাই, মানে একটু পুকুর বাড়ি যেতে তার মধ্যে আমাকে দিয়ে তখন ফটো ঢোকা দিয়ে তাহলে কোন জ্বালা বলেন রুবেল দেয় যাই কি কাকে গেলে মাই বসে খেলা খানা বলে তখন চাকর এই সময় গেলে থানার গাড়ি আচ্ছা ধাপা ধাপ দুইটা দিয়ে দিল মান শুনিছে বুঝলেন, ওকে ধরলে ওকে নিতে গেল, আমরা মেট্রো রেল চলে গেল। আছি আজিজুল ভাইয়ের বাসায়, আর এমন এমন গল্প আসলে আজিজুল ভাইয়ের কাছে এসে শুনছি যেগুলো আসলে বাস্তব, কিন্তু শুনে মনে হবে যে একবারে অপ্রাসঙ্গিক। আসলে হেসে কুটি কুটি হয়ে যাচ্ছি এত দূর আসার পরে। এরকম মন খুলে আড্ডা দেওয়া আসলে আমাদের জন্য ছিল একটা আলাদা সুযোগ। তার ভিতরে এই বিড়ালটাকেও আমি একটু খাওয়াচ্ছিলাম, দেখতে পাচ্ছিলাম যে সব মিলে মিশে মনে হচ্ছে একটা সুন্দর একটা সময় আমাদের কাটছিল। মুসল্লির দরকার দুপুরের খাবারে হাঁসের মাংস, আলু ভাজি, ডাল। আজিজুল ভাইয়ের এখানে একদম গ্রামীণ পরিবেশে টাটকা মাটির চুলায় রান্না করা খাবার দিয়ে আমরা দুপুরের খাবারটা শেষ করছি। খুবই একটা আলাদা টেস্ট খাবারের, এবং আঠাশ চালের ভাত। দেখলে অনেকে এইসব ভাত কিন্তু এখন দেখতে পায় না, এখন সবাই চিকন চিকন ভাত দেখে অনেকদিন পর। যা যা লাগে হাঁসের মাংস না, ওকে বাড়ির হাঁস না কিনে নিয়ে এসছিল। আর দেখেন এখানে এই যে চিপ গেস্ট আছে, প্রচুর পরিমাণে খেয়াল করছে আমাদেরকে। এসেছি বাংলাদেশের শেষ সীমানায়, এটা চর খানপুর। আর খানপুরের ভিতর দিয়েই যখন আসলাম আস্তে আস্তে রাস্তা কিছু আপনাদেরকে দেখাচ্ছি। এই যে রাস্তাগুলো, এই রাস্তাগুলো পার হয়ে একেবারে শেষ প্রান্তে আসলে খানপুর। ওই যে নীল কালারের একটা বাসা দেখা যাচ্ছে, এটা কিন্তু ইন্ডিয়ান ভাষা। আর আমরা আছি এই যে বাংলাদেশে দাঁড়িয়ে, মানে এতটা কাছাকাছি অবস্থায় এই জায়গাটার বর্ডারটা। আর একটু যদি সামনে দেখানো যায়, দূরে একটু যদি জুম করি, তাহলে বাংলাদেশের সীমানা থেকে এই জুম করলে এই যে অংশের বাড়িগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু রাজশাহী, মানে রাজশাহী শহরের বাড়ি। গ্রামের রাস্তায় যখন আপনি নীরবে একা হাঁটবেন, এটা আলাদা ফিল হবে। শহরের মতন কিন্তু এখানে কোনো প্রকার গ্যাঞ্জাম নাই, মানে গাড়ি ঘোড়ার আওয়াজ নাই, একদম শান্ত পরিবেশ, পাখির আওয়াজ। হাঁটতে হাঁটতে দেখেন যে গ্রামের বাড়িগুলো, চর খানপুরের এগুলোর প্রাকৃতিক পরিবেশ সম্পন্ন যে বাড়ি, এগুলো কিন্তু অন কাইন্ড অফ একটা শৈল্পিক বলা যায়। যে বাড়ি ঘরগুলো মাটির বাড়ি, মাটির ঘর, সব কিছু একটা পরিপূর্ণ। রাস্তা দেখুন যে বাড়ির পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, খুব সুন্দরভাবে যদি গোছানো দেখানো যায়, তাহলে এগুলো কিন্তু অন কাইন্ড অফ ওইভাবেই আছে, এক কথায় গোছানো। এ হচ্ছে আমাদের হিরো আজিজুল ভাই, চর খানপুরের নাম করা। কি দেখছো ইশারায় কাফি, এটা আসলে অনেকে বুঝে না। তো যাই হোক, ভালো লাগলো। এটা যারা বুঝবে তারা কমেন্টে জানাবেন, আর যারা বুঝবেন না
তারা ভিডিওটা আবার সম্পূর্ণ দেখবেন, দেখলে বুঝে নেবেন। ভাই তাহলে আমরা আগালাম। আচ্ছা ভাই, ইনশাল্লাহ আবার দেখা হবে। আচ্ছা আর হলো ওই কুমির ধরতে হবে এরপরে। ঠিক আছে, মধ্যে মধ্যে আঁকাটা ফাইনালি আমরা এখন রওনা দিলাম আজিজুল ভাইয়ের কাছ থেকে। এখন খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই যে কুখ্যাত মনে আছে, এখন আমাদের গন্তব্য হচ্ছে চর মাথার দিয়া। এখন আমাদের গন্তব্য হচ্ছে চর মাথার দিয়া। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন, মেলা কিছু আছে। দেখতে থাকুন আর উপভোগ করুন। হ্যাঁ, চর মাথার দিয়া। এই দেখুন রাস্তা কি চলে যাচ্ছে, একদম ব্রেক ফেল মানে জীবন ফেল। দেখুন কি একটা অবস্থা, হাই রিক্স 26 এরকম একটা অবস্থা যে আমরা এখন ফারাস পার হচ্ছে। ফারাস বলতে কিন্তু এখানে অনেকে বুঝতে পারছে না ফারাস মানে কি। পদ্মা সেতু। ফারাস মানে এটাকে বলা হয় লোকাল পদ্মা সেতু। এই যে আপনারা ফারাস, এই হচ্ছে সেই ফারাস। পার হচ্ছে এখন ফারাস। আসলে ফারাস মানে দেখুন এই সেই রাস্তা যেখানে মাটির উপরে, মানে এক কথায় এটা সম্পূর্ণ পানির উপরে বলা যায়। এই যে ফারাসের উপর দিয়ে যাচ্ছে, লোকাল পদ্মা সেতু নামেই পরিচিত। এক কথায় অসাধারণ। কিন্তু এই বকগুলো প্রায় দেখা যায়, খুব চমৎকার। ঘোরা শেষ করে আমরা এখন চর মাজার দেয়ারের উদ্দেশ্যে রওনা দিলাম। দেখতে পাচ্ছেন যে রাস্তাটা হালকা সবুজ হয়ে গেছে বৃষ্টির পরে, আর বালু আর ঘাসের মাঝ যে রাস্তা তৈরি হয়েছে সেই রাস্তা দিয়ে আমরা কিন্তু আস্তে আস্তে যাচ্ছি মাজার দেয়ারের উদ্দেশ্যে। রাস্তা দিয়ে যাচ্ছি, বালু আর ঘাস দুইটা মিলে একটা সুন্দর মাটির রাস্তা তৈরি হয়েছে। আর সেই রাস্তা দিয়ে আস্তে আস্তে আমরা একটা সুন্দর জায়গা পেয়ে যাই। সাধারণত এখানে যারা গরু চড়ায় তারা কিছু রেস্ট নেয়, এমনি একটা জায়গার লোকেশন আমরা সামনে সামনে দেখে কিছুক্ষণ বসার সিদ্ধান্ত নিলাম। আসলে এই জায়গাটা যে এত সুন্দর, একটু না বসলে আসলে ভালো লাগছিল না। চারিদিক দিয়ে একটা খুবই অসাধারণ একটা প্লেস বলা যায়। মোটামুটি 20 মিনিট রওনা দেওয়ার পরে আমরা তাই সিদ্ধান্ত নিলাম এই জায়গাটাতে বসে থাকার। আর চারপাশ কিন্তু ঘেরা, একবারে কালো মেঘ হয়ে গেছে অলরেডি, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। বৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টির মধ্যে আমরা এখন সেই খানপুর থেকে ব্যাক করছি। কিছুক্ষণ আগে বৃষ্টির জন্য আমরা একটা লোকাল টিনসের জায়গায় অপেক্ষা করলাম। এখন দেখেন যে একটু বৃষ্টিতে এখানকার রাস্তার কাদা অবস্থা। ফাইনালি আমরা চর মাজার দেয়ারে প্রবেশ করছি। এখনও রাস্তার বেশ কিছু অংশ বাকি, আর যেহেতু এগুলো মাটির রাস্তা, বৃষ্টিতে কাদা হয়ে যাবে, এটাই স্বাভাবিক। আর এই বৃষ্টির মধ্যে আমরা এখন আস্তে আস্তে ঢুকছি চর মাজার দেয়ারে। চারিদিকে সবুজ, বৃষ্টিতে এই সবুজগুলো যেন আরো বেশি বেড়ে গেছে। আস্তে আস্তে আমরা রওনা দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে পিছনের অবস্থা। আস্তে আস্তে এখন সোজা এই যে গ্রামে ঢুকে গেলাম। এটা হলো চর মাজার দিয়া। আসলে বৃষ্টির সময় এটা কতটা সুন্দর হয়, শুধু কাদা রাস্তা বাকি করলে সব কিছু কিন্তু সুন্দর। আস্তে আস্তে আমরা ঢুকে গেলাম।
গ্রামের পরিবেশে চরমাঝারদিয়া রাজশাহী থেকে এত কাছে এত সুন্দর একটা গ্রাম, এটা হয়তো বা খুব কম মানুষই জানে। পর রাতের বেলায় চরমাঝারদিয়ারে ভরপুর খাওয়া দাওয়া করলাম এক খালার বাসায়। রাত্রেবেলায় এত মজাদার খাবার পাবো এটা আসলে আশা করিনি, এবং রাত্রিবেলায় এখানেই থেকে গেলাম। খুব সকালে প্রাকৃতিক পরিবেশে যখন ঘুম ভাঙে তখন আলাদা একটা অনুভূতির সৃষ্টি হয় এই পাখিদের আওয়াজে। খুব সকালে আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে রওনা দিলাম সম্পূর্ণ নতুন একটা জায়গায়। আজকে আমরা যাব এই চরমাঝারদিয়ারেই একটা নতুন ফলের বাগান, অর্থাৎ একটা ড্রাগন বাগানে। এটা কিন্তু চরমাঝারদিয়ারে আছে, এটা আমরা আগেও জানতাম না, এখানে আসার পরেই জানলাম। আর সেটা দেখার জন্য আমরা সকালবেলায় নাস্তা করে সরাসরি বাগানের উদ্দেশ্যে রওনা দিলাম। গেলাম গ্রামের আরো একটা জায়গায়। এটা ভালো করেছে, সারি সারি দুই পাশে পাটের ক্ষেত, আর আমরা মাঝখান দিয়ে যাচ্ছি। এসছে ড্রাগনের বাগানে। এই চরে একটা উল্লেখযোগ্য বলা যায় যে বাগান, একটাই ড্রাগন বাগান। আর এই যে দেখতে পাচ্ছেন যে ড্রাগন গতকালকে ঝড়ে একটু পড়েছে। এখানে একটা পাকা দেখতে পাচ্ছি, এই যে ড্রাগন বাগান ঘুরে ঘুরে দেখছি। আর খুব সুন্দর একটা বাগান বললেই চলে। এই চরমাঝারদিয়ারের মধ্যে যে একটা এত বড় ড্রাগনের বাগান হয়েছে এটা অনেকেই জানে না। আমরা এই জিনিসটা একটু দেখার জন্য এসেছি আজকে। ঘুরে ঘুরে দেখছি যে চরমাঝারদিয়ারের যে এক্সপ্লোরিং যে বিষয়টা, সেটা আমরা আপনাদেরকে আগে বলেছিলাম যে আমাদের সেই কাজটাই করি যেগুলো কিন্তু সাধারণত করে না। আর সেগুলো কিন্তু আমরা একটু ঘুরে ঘুরে দেখছি কিছুক্ষণের মধ্যে। ড্রাগন এই যে লাভি ভাইয়া খাচ্ছে। আমি লাইফে মানে বহু ড্রাগন খাইছি, তো জীবনে এই প্রথম এত মজার ড্রাগন খাইতেছি, তাও কালার। চরমাঝারদিয়াতে এসে। কালারটাই অসাধারণ, মিষ্টি মানে আছে না ঢাকা শহরে পানসে পানসে কিন্তু ভাব থাকে, আবার হাইব্রিড থাকে বড়। একদম সরাসরি এই যে গাছ দেখতে পাচ্ছেন যে আপনারা, এই গাছ আর এই গাছ থেকে পেড়ে এই যে টাটকা খাচ্ছে। মানে এর থেকে আর কি ফিল নেওয়া যায় সেটা হয়তো আমার জানা নেই, কিন্তু এর থেকে টাটকা খাওয়া যায় না। সাধারণত ঢাকাতে তো এত টাটকা সম্ভবই না। আর এখানে ড্রাগন ভাই খাচ্ছে, খুব অসাধারণ ড্রাগন। কালারটা দেখেই জান ভরে যাচ্ছে। নূর ভাই খেয়ে বললেন তো কেমন? বিসমিল্লাহ। ভাইটা আপনার লক্ষ্মীপুরে আপনার ওই যে স্বাদ, অনেক স্বাদ। অনেক স্বাদ না? মোর ফজলু আসসালামু আলাইকুম। আপনি এই যে ড্রাগনের যে বাগান দেখলাম, একবারে বিরাট বাগান, এই বাগানটা এখানে কতদিন আগে করা? 7-8 বছর? তাহলে তো অনেক দিন হয়ে গেছে। আপনারা কি এখানে রেগুলার বাগান থেকে ড্রাগন বিক্রি করেন? হ্যাঁ এসেছি চরমাঝারদিয়ারে একটা বড় ড্রাগন বাগানে। দেখতে পাচ্ছেন যে আমার আশেপাশে সবই কিন্তু ড্রাগন। আমরা খুঁজে খুঁজে একটা ড্রাগন পেয়েছি। একটু যদি কাছ থেকে দেখাই, এই যে একটা ড্রাগন। আমরা ড্রাগনটা একটু পাড়ার চেষ্টা করছি। আর এই আশেপাশে দেখো যে আশেপাশে কিন্তু আরো আছে, যদি একটু কেটে ফেলে, এই যে দেখে দেখে দেখো, আসলে ড্রাগনটা কিভাবে কাটে আমি ঠিক ওইভাবে জানি না, তারপরে একটু চেষ্টা করছি একটু ছিলার। এই যে বুঝতে পেরেছি, মানে একদম মনে হয় এটা লাগবে না। রেগুলারই কিন্তু ড্রাগন এখানে পাড়া হচ্ছে, এবং এটা কিন্তু দেখুন যে একবারে ড্রাগন ফল। ওয়াও, মানে মাশাআল্লাহ একটা অসাধারণ, এক কথা অসাধারণ। গাছের টাটকা ড্রাগন পাড়া পড়ে ওইভাবে যে খাওয়া, সাধারণত আমরা বাজারে যে ড্রাগন পাই জানি না কবে পাড়া হয় বা মেডিসিন দেওয়া থাকে কিনা। আপনাদের সামনে দেখলেন মাত্র পাড়ায় নিয়ে আসছি আমরা, অনেক স্বাদ। না স্বাদ এখানকার বাজারে গেলাম কিনে খাওয়া যায় না। এটা কিন্তু এখানে মাচা
এই মাথাতে যারা ড্রাগন যোগায় মানে পাহারা দেয় তারা এখানে রেস্ট নেয় বা এখান থেকে গোটা কি করে। আশেপাশে কিন্তু সবই পাটের ক্ষেত, মানে এক কথায় এমনি আবাদি জমি জমা, শুধুমাত্র এই জায়গাতেই ড্রাগন ফল একটাই আছে গোটা চলে। নাম কি? আব্দুল রশিদ। আব্দুর রশিদ ভাই। ভাই বললে ভুল হবে, অবশ্য নানা ভাই হবে, আমাদের সম্পর্কে নানাই হচ্ছে উনি। খুব ভালো লাগলো, তাহলে আসবো আবার ইনশাল্লাহ, দেখা হবে। ড্রাগন বাগান শেষ করে পাশে চলে আসলাম আম বাগানে। এই সময় যে আম আছে এটাই আমাদের জন্য একটা বড় সারপ্রাইজ ছিল, চাওয়া বা চর মাজার দেওয়ার মতন জায়গাতে। আর সেখানে এসে দেখি যে বাড়ি ফোর নামে যে আম আছে সেটা কিন্তু এখনও চরে পাওয়া যাচ্ছে, অসাধারণ। মানে এক কথায় আমরা অভিভূত হয়ে গেছি যে একে তো আমের সিজন অনেক আগে রাজশাহীতে শেষ, তারপরেও এখনও কিন্তু রাজশাহীতে আম আছে। আর লাভ ভাইদেরকে যেহেতু আগে বলেছিলাম আমের সময় দাওয়াত দিয়েছিলাম, ওরা সময় মতো আসতে পারেনি, কিন্তু এই সময় এসে ড্রাগন বাগানের পাশাপাশি আম যে পাবে এটার জন্য আমিও অবাক, তারাও বেজায় চর মাচার দেয়ারে। আর এখানে দেখুন যে এই অবেলায় মানে সব আম কিন্তু শেষ, তারপরেও দেখেন যে এই বাড়ি ফোর আম কত সুন্দরভাবে এখন অলরেডি উঠছে। আমরা যদি দেখাই, এই যে কেমন টেস্ট, কেমন? অনেক সুন্দর, অনেক সুন্দর টেস্ট। একটা আমি প্রায় হাফ কেজি প্লাস হয়ে যাবে। হ্যাঁ, খাচ্ছে ভাইরা, আমাদের সাথে সবাই এসছে। আর পিছনে যেটা দেখতে পাচ্ছেন এখানে সবই কিন্তু আমার সেন বেড়েছে কি হ্যাঁ পাকাই বলা যায়। এই যে ভাই একটা দিচ্ছে দেখুন, একদম টাটকা। গাছ থেকে পাড়িয়ে দিছি। এটাও কিন্তু পাকা, মানে হ্যাঁ পাকা। স্মেলেই বোঝা যাচ্ছে পাকা, নরমও আছে, মানে খাইলেই এখনই খাওয়া যাবে। তুমি খাবা একটা? এই যে দেখেন, এগুলোকে দেখলে পাকে যাবে। হ্যাঁ, এই যে এরকম ভাবে টিপে টিপে দেখছি, দেখে যেটা পাকা আছে সেটা আপনার নামিয়ে দিচ্ছি। নাম মিলেছে। এটা কত বড় জায়গায় এই বাগান আছে? এটা হচ্ছে 3 বিঘার উপর বাগান। 3 বিঘার উপর বাগান। আর এটার বয়স কত? 3 বিঘা বাগানের বয়স মনে হয় এই বছর দিয়ে মনে হয় 4 বছর পড়ছে। 4 বছরে দেখুন যে। আর আম এবার কি প্রথম না এর আগে হয়েছে? না, এর আগে 3 বছরই আম হয়েছে। মানে প্রথম বছর থেকে আম? হ্যাঁ, কলমের গাছ? মানে 5 বছর পড়লো এটা। 5 বছর, মানে 3 বছর ধরে আম হচ্ছে। হ্যাঁ, মানে মোটামুটি 2 বছরের মধ্যে কিন্তু এই আম। আর ওই যে রূপালি লাগালছি এবছরে, সামনে বার লাগালছি, এবারে আম ধরেছে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই যে এগুলা রূপালি, এগুলা সামনে বার লাগালছি, এবারে আম ধরেছে। কত করে বেচেন এগুলো? এগুলো আপনার দেখি একটু। এখন বর্তমান এই দেখুন, এগুলো তুমি আম বুঝতে পারছো? পাকা বুঝতে পারো? এই যে দেখুন যে খুব সুন্দর করে এরাও কিন্তু আম দেখছে। আসলে না এক্সপ্লোর করলে বা বাড়ির পাশে অনেক বিষয় জানা যায় না। আমাদের অবস্থা হয়েছে চাই যে এখন চর মাঝার দেয়ারে এত সুন্দর যে একটা আমের বাগান আছে, এবং একটু আগে আপনাদেরকে যেটা দেখলাম যে ড্রাগন বাগান, এখন আবার দেখুন যে আম বাগান। এটা কিন্তু একবারে আলাদা আম, মানে বাড়ি ফোর। এখন কিন্তু সব আম শেষ রাখছে, শুধু এই আম কিন্তু এখন আছে, সেটাই কিন্তু এখন একটু দেখছে। ওই যে দেখুন যে একটা পাকা আম দেখা গেছে, সেটাই পাড়ার চেষ্টা চলছে। নামলা, হ্যাঁ, সব আম ফুরিয়ে যায়, তারপরে এই আম তখন আপনার বিক্রি হয়। লোকাল ভাষায় এটাকে ওরা বলে যেটা নামলা আম, সব আম যখন ফুরিয়ে যায় তখন এই আম বিক্রি হয়, তখন এই আমটা বিক্রি হয়। এই ডালটা ধরে দিতে হবে, এই ডালটা। ওই দেখেন ওখানে একটা কিন্তু এই আমটা আপনার পাকা আম দেখা যাচ্ছে, এই যে বিক্রি হয়। খুব সুন্দর কালার হয়ে আছে। এই সব আম ফুরিয়ে গেল না, আস্তে আস্তে বাড়তে এখন 100 টাকা কেজি হয়ে যাবে আমরা। কিন্তু আমরা চাচ্ছি যে আমরাকে আরো 10 দিন বা 15 দিন গাছে রাখবো, কিন্তু শক্ত আছে। এই যে বিশাল হ্যাঁ, এই যে দেখেন কত বড় আম। এই একটা একদম পেকে গেছে, সেই স্মেল। আমরা ভালো আছে খাইলেন নাও আঠা ভরেন না। আচ্ছা, বিশাল আছে এই আম। দুটো খালি একটাই 1 কেজি হয়ে যাবে মনে হয়। 1 কেজি না, হাফ কেজি প্লাস হয়ে যাবে। কেজি হয়ে যাবে, কত বড়। এরকম আম আরেকটা দিয়ে 1 কেজি হয়ে যাবে। মিষ্টি অনেক হ্যাঁ। যে অবেলা এসে ভাইকে কিন্তু আমি অনেক দিন ধরে আমি বলি আস্তে লাভিব ভাইও একই বিষয়, কিন্তু এই দুইজনে এই অবেলা এসে আম পেয়ে গেল। এটা কিন্তু খুবই একটা আশ্চর্য বিষয়। বাড়ি আম কিন্তু সব শেষে হয়। আমি গতবার আসার আগে আমের বাগান
ঘোরা শেষ। এখনো দেখতে পাচ্ছেন যে কি বড় বড় আম, রাজশাহীর কিন্তু সব আম শেষ, অথচ এই আম কিন্তু এখনো আছে। এই আম বাগান শেষ করে আমরা এখন আস্তে আস্তে বের হচ্ছি সেই উদ্দেশ্যে। আমরা মোটামুটি এই যে আমের বাগান দেখতে পাচ্ছেন, 3 বিঘার মতন বাগান, একটু দেখাই দিই আপনাকে। এই আমের বাগান এতক্ষণ দেখলাম, আর একটু পাশে ওই যে আপনার ওখানে ড্রাগন বাগান, দুইটা কিন্তু একদম আমাদের পরিচিতির ভিতরে দেখানো। আসলে এইভাবে কেউ এর আগে দেখেছে বলে আমার মনে হয় না, অথচ চর মাঝারদের কিন্তু একটা খুবই এখন আপরাইজিং কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য পরিচিত বলা যায়। তো এখানে যে এখন সব রকমের এই ফলজ গাছগুলো হচ্ছে, এটা হয়তো বা অনেকেই জানে না। আমরা এখন সেটা শেষ করে এখন রওনা দেবো আবার ফেরার দিকে। চরের প্রকৃতি একদম ফ্রেশ বাতাস বলে যেটাকে, বাতাস, প্রকৃতি, গ্রাম বাড়ি সব মিলে এই চর মাঝারদের একটা আলাদা গল্পই আছে, যে গল্প আমরা হয়তো বা আরও করবো। তারপর যতটুকু পারছি আস্তে আস্তে আমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ফাইনালি এই সেই আম, যে আম দেখলাম, আম তারপরে ড্রাগন ফল নিয়ে আমরা এবার রওনা দিয়েছি আমাদের ব্যাক উদ্দেশ্যে। একবারে গ্রামের ভিতর দিয়ে যেহেতু যাচ্ছি, দেখতে পাচ্ছেন যে গ্রামীণ যে পরিবেশ, এই পরিবেশ আসলেই অসাধারণ। একটা সুন্দর ট্যুরের সমাপ্তি। আর কিছুক্ষণের মধ্যে আমাদের হবে, এখন আমরা যাচ্ছি আস্তে আস্তে। পিছনে আমাদের ভাইয়ারা এখন আসছে, আর আস্তে আস্তে তো আমরা যাচ্ছি। এই চরের কিন্তু থেকে মজার যে বিষয়টা লাগে, মাটির রাস্তা কিন্তু এখন বিলুপ্তির পথে। এগুলো কিন্তু আর কয়েকদিন পরে বর্ষা হয়ে গেলে একদম কাদা হয়ে যাবে, বলা যায় যে চলাচলের অবস্থা। এই হচ্ছে চরের শেষ প্রান্ত, আমরা চলে আসলাম। মানে চর মাঝারদের যে বাড়ি, সেই বাড়ির অংশ এখানে শেষ। এই পিছনে যে সুন্দর অংশ ছিল, আমরা ভিডিওতে যখন ঢুকেছিলাম তখন দেখিয়েছিলাম, পিছনে ছুঁয়ে চলে আসছি এই সেই চর মাঝার দেয়ালের অংশ। এখন চলে আসলাম আবার মূল যে চর মাঝার দেয়ালের মূল যে চর, সেই জায়গায়। আর এখানে হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমরা চরের জীবন। এখানে কিন্তু বিশাল নৌকা একটা বানানো হচ্ছে। ছোট নদীটা আগে দেখে নেই। একটা ফারাস মানে লোকাল পদ্মা সেতু পার হব, এই সেই পদ্মা সেতু। পার হয়ে আমরা একটু এখানে চেষ্টা করবো। ফাইনালি চলে আসলাম চরের সেই ছোট্ট নদীতে। আসলে এই জায়গায় আমাদের কোনো প্ল্যান ছিল না, কিন্তু পানি এত স্বচ্ছ দেখে আর না গোসল করে পারলাম না। দুই চরের মাঝখানে, যেমন হেঁটে কিন্তু নদী পার হওয়া যাবে, কিন্তু মাঝখানে একটু সুইমিং পুলের মতন একটা জায়গা। আর পানি এত স্বচ্ছ যে একটু দাঁড়ালে মাঝে মধ্যে ছোটো ছোটো পুঁটি মাছগুলো যে আমাদের কাছে আসছে। দেখতে পাচ্ছেন যে পাশে কিন্তু ভাই কিন্তু অলরেডি লুঙ্গি দিয়ে মাছ ধরার চেষ্টা করছে। আর এই জায়গায় আমরা এখন একটু গোসলটাও সেরে নিচ্ছি। খুবই সুন্দর আর কি, মানে ন্যাচারাল বলা যায় যে একদম প্রাকৃতিক সুইমিং পুল। আমরা গোসল করবো, তবে যে জিনিসটা না বললেই নয়, কিন্তু পানি কিন্তু একদম ফ্রেশ। আর কিন্তু পানি একদম ফ্রেশ, আপনারা দেখতে পারেন কোনো প্রকার ময়লা আবর্জনা কিচ্ছু নাই। এই পানি চাইলে আপনারা কিন্তু খাইতেও পারবেন, এরকম ফ্রেশ। আর ভাইরা এখানে পদ্মা সেতু আছে, লোকাল পদ্মা সেতু, যেটাকে
ওনারা ফারাস বলে, ফারাস তাই না? জি ফারাস। এই ফারাসের উপর দিয়ে রেগুলার এরা যাতায়াত করে। আর এর নিচে এই সুন্দর আমরা একদম গোসল করার একটা জায়গা পেয়েছি, একটু গোসল করবো। প্রচণ্ড বাইরে একটু গরমও আছে, ইনশাল্লাহ এখন আমরা গোসল করতে যাবো। চরে গোসল করার পরে এই ছোট্ট যে নদী দেখলাম, এই নদীতে গোসল করার পরে আমরা এখন আবার ব্যাক হচ্ছি সেই বড় নদীতে। ওই নদী পার হয়ে আমরা চলে যাব শহরে। আসলে একটা সুন্দর স্মৃতি নিয়ে প্রতিবারই আমরা আসি, আজকেও তার ব্যতিক্রম হয়নি এবং খুব সুন্দরভাবে কিন্তু আমরা এই প্রোগ্রামটা 2 চর ঘুরে ফেললাম। চরের মধ্যে দিয়ে এখন যাচ্ছে। আসলে 2টা দিন আমাদের কিভাবে যে শেষ হয়ে গেল বুঝতে পারলাম না। চর খানপুর এবং চর মাঝার দেয়ারের বেশ কিছু জায়গা আমরা সুন্দর করে আমাদের মতন করে উপভোগ করলাম এবং সব থেকে মজার বিষয় হলো যে আমরা তাদের সাথে, বিশেষ করে চরের যেই লোকজন বা চরের যারা স্থানীয়, তাদের সাথে আমরা খুব ভালোভাবে একটা কী বলবো সুন্দর মুহূর্ত পার করলাম এবং তাদের সাথে অনেক গল্প করেছি। আসলে এই গল্পগুলোই কিন্তু এক এক জায়গায় এক এক রকমভাবে প্রতিষ্ঠাপিত হয়। আমরা সেটাই চেষ্টা করি যে তাদের সাথে আমাদের এই কমিউনিকেট করা, কারণ বর্তমান যুগে আমরা খুব সহজেই কিন্তু এই গল্পগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে পারি। তো যেটাই বলি যে আপনারা ব্লগ দেখেন, অবশ্যই দেখবেন এবং জানাবেন যে আমাদের এই ব্লগে আর কি আপনারা দেখতে চান। এই সবুজে ঘেরা রাস্তার মধ্যে দিয়ে যখন আমরা যাই তখন ফিল হয় যে বাংলার মাটি কত সুন্দর, কত মানে প্রাকৃতিক এবং কত মানুষকে আকর্ষণীয় করতে পারে। আমরা 1বার 2বার না, প্রতিবার আসি, প্রতিবারে নতুন নতুন গল্প নিয়ে ফিরি। তো আজকে যেহেতু অনেক গল্পই হয়েছে, অনেক বিস্তারিত, সবগুলোই কিন্তু সম্পূর্ণ ভিডিওতে দেখতে পাবেন। তো যে কথাটা বললে হয় যে আপনারা যারা নিয়মিত ব্লগ করতে চান বা দেখতে চান, অবশ্যই আমাদেরকে জানাবেন যে আর কি বিষয়ে আমাদের সাথে বা আমাদের এই ভিডিও দেখে আপনারা চান আমরা নিয়মিত সেই ব্লগগুলো আপনাদের সামনে নিয়ে আসবো। সে পর্যন্ত আরও ভালো থাকবেন। আমরা চাই যে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মধ্যে নিয়ে আসি। তো যারা ভিডিও দেখেন অবশ্যই জানতে পারবেন যে আমরা সবসময়, বিশেষ করে আমি, লোকাল এবং র কন্টেন্টটাই তৈরি করার চেষ্টা করি। তো যারা আছেন আমাদের ভিডিও সম্পূর্ণ দেখছেন, তাদের উদ্দেশ্যে বলি যে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং অবশ্যই জানাবেন যে আর কি বিষয় আপনারা দেখতে চান। সামনে আবার নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ একটা যাত্রা আমাদের শেষ হয়েছে, গল্প কিন্তু শেষ হয়নি। তাই নতুন নতুন গল্প সবসময় আসতে থাকবে। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। তো দেখা হবে সামনে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।